পুলিশকে সংস্কার করতে হবে। এখন আমার কাছে যেটা মনে হচ্ছে যে পুলিশকে যখন আমরা সংস্কারের কথা বলছি, আমি একটা জায়গাতে যদি থাকি, আমাদের কার্যক্রম দেখে মনে হচ্ছে যে পৃথিবীতে কোথাও কোনো জায়গাতে পুলিশে কোনো সংস্কার হয় নাই, এরকম একটা জায়গাতে দাঁড়িয়ে আমরা আমাদের কমিশনটাকে সাজিয়েছি। এটা কেন বলছি এই কারণে যে পুলিশ সংস্কার করার জন্যে আশরাফ ভাই যেটা বলছিলেন, কয়েকজন আমলার বা কয়েকজন সচিবকে বেছে নেওয়া হয়েছে। যে সচিবেরা দায়িত্ব যখন পালন করেছেন তখন তারা কোনোদিন চান নাই যে পুলিশের সংস্কার হোক। তখন তারা তাদের কাজের মধ্য দিয়ে কখনোই চাননি যে পুলিশ স্বাধীনভাবে কাজ করুক। এখন তারা দায়িত্ব পালন করেছেন, দায়িত্ব পালন করে চলে গেছেন। ওই যে পরিচয়ে তিনি সচিব ছিলেন, সেই পরিচয়ে তাকে এনে পুলিশ রিফর্ম কমিশনের প্রধান করা হয়েছে। তার সঙ্গে আবার আরো কয়েকজন আছে। অফিসটা আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরে। স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র উপদেষ্টা যাই থাকুক না কেন, তাদের ছত্রছায়ার ভেতরে থেকে পুলিশ সংস্কারের জন্য তারা কাজ করছেন বলে আমরা শুনছি। কি কাজ করছেন এখনো জানি না। খুব স্বাভাবিকভাবেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরে থেকে যখন পুলিশের যাবতীয় সংস্কারের কার্যক্রম নেওয়া হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব বা সহ সবার ভেতরে থেকে, স্বাভাবিকভাবেই ওই সংস্কার কিন্তু পুলিশ কিন্তু ওই স্বরাষ্ট্র মন্ত্রীর থেকে বের হতে পারবে না, পুলিশ কিন্তু স্বরাষ্ট্র সচিবের থেকে বের হতে পারবে না। পৃথিবীর বহু দেশ আছে, যে সমস্ত দেশ পুলিশকে সংস্কার করেছে সেখানে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি তৈরি করেছে। সেই বডির কাছে পুলিশের জবাবদিহিতা থাকে। যদি দেখেন বাংলাদেশের মতো দেশে একদিনে একটা কিছু করা হবে এবং একবারে সব কিছু পরিবর্তন হয়ে যাবে, আমি যখন কথা বলছি কোনোভাবেই আমি সেটা মনে করছি না, কোনোভাবেই আমরা সেটা মনে করছি না। কিন্তু একটা স্ট্রাকচারাল পরিবর্তন যদি চাই, তাহলে যদি পুলিশের কথাই যদি শুধু বলি, তাহলে পুলিশের যে সমস্ত দেশে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি করা হয়েছে তারা কিভাবে করেছে। এর অর্থ এই নয় যে এখন দেখতে আমাকে ইংল্যান্ড চলে যেতে হবে, এর অর্থ এই নয় যে দেখতে আমাকে ইউএসএতে চলে যেতে হবে বা ইউরোপের কোনো দেশে চলে যেতে হবে। ওইটা এখানে বসেও দেখা সম্ভব, জানা সম্ভব, বোঝা সম্ভব, তাদেরকে নিয়ে আসা সম্ভব। যদি আমি এতই মনে করি যে পৃথিবীর অমুক দেশ এটা করেছে, তারা কিভাবে করেছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। শ্রীলঙ্কা যদি করে থাকে তাহলে শ্রীলঙ্কা কিভাবে করেছে, কারণ শ্রীলঙ্কার এক্সপার্টকে আমি নিয়ে আসতে পারি। আমি জাস্ট তর্কের জন্য বলছি। তো এটা বলছি এই কারণে যে যদি পুলিশের একটা ইন্ডিপেন্ডেন্ট বডি করা যায় এবং সেই বডির কাছে যদি পুলিশ জবাবদিহি থাকে এবং সেই বডিটা যদি শক্তিশালী হয়, তাহলে পুলিশের ভেতরে যে চেইন অফ কমান্ড, পুলিশের ভেতরে যে কারাপশন আস্তে আস্তে কিছুটা কমানো সম্ভব। এইভাবে একই রকমভাবে আমরা যদি কয়েকটা সেক্টর ধরে ধরে যদি সংস্কারের জায়গাতে যেতে চাই, আইন পরিবর্তন হবে, মানুষের পরিবর্তন হবে, জবাবদিহিতার ধরন তৈরি হবে, এই কাজগুলো যদি করতে চাই তাহলে কিছু কিছু সুফল পাবো। রাজনীতিবিদরা তো তাদের হুট করে চরিত্র পরিবর্তন করবেন না। আমরা নিশ্চিত করেই জানি একটা নির্বাচন হবে এবং নির্বাচনের পরে যে রাজনৈতিক দলটি ক্ষমতায় আসবে তারা এসে বলবে না যে আমরা শুল্কমুক্ত গাড়িটি আমদানি করব না। আমি খুব ছোট জায়গা, রাজনীতিবিদরা বা আমাদের এমপিরা যে সমস্ত করাপশন, সেই সমস্ত করাপশনে শুল্কমুক্ত গাড়িটা অতি অতি ক্ষুদ্র একটি ব্যাপার। 1-1.5 কোটি, 2 কোটি টাকা, 5 কোটি, 6 কোটি টাকা তারা শুল্ক মাফ করেন। ওই 5-7 কোটি টাকা তাদের 5 দিনের আয়, 2 দিনের আয়, যে সমস্ত কাজ তারা করেন, এটা খুব ছোট একটা ব্যাপার। কিন্তু সেটাও তারা করবেন না। আমি জাস্ট ওইটা বোঝানোর জন্য শুল্কমুক্ত গাড়ির কথাটা বলছি। তার মানে হচ্ছে তারা কোনো কিছুই করবেন না। তো কোনো কিছুই যদি না করেন এবং বর্তমান সময়ের সরকার সব করে যাবেন, সেটাও আমি মনে করছি না। তাহলে কি মনে করছি যে একটা পথ দেখিয়ে যেতে পারেন তারা। আমরা যাতে কথা বলতে গেলে কথাগুলো যেন বলতে পারি যে হ্যাঁ, এই সরকার এই কাজ করে যেতে বলেছিল, পুলিশের জন্য এরকম একটা ইন্ডিপেন্ডেন্ট বডি তৈরি করে কথা বলেছিল, এরকম একটা ইন্ডিপেন্ডেন্ট বডি তারা তৈরি করে গিয়েছিল।